আমন্ত্রণ সবাইকে সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন আজ পত্রিকা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তৌহিদুল হক। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং এর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জনাব রহমান মুস্তাফিজ। আপনাকে আরটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও শুভেচ্ছা। দর্শক, আমরা সংবাদ বিশ্লেষণে যাব, তবে তার আগে চলুন আজ যে সকল পত্রিকা বের হয়েছে তার শিরোনামগুলো দেখে আসি। প্রথমেই আছে সমকাল। তাদের লিড নিউজ, ক্লাস পরীক্ষা বর্জনের ডাক পাস প্যানেলের, ঢাবি উত্তপ্ত, ডাকসুতে পুনর্নির্বাচনের দাবি। আরেকটি খবর, ১১৬ উপজেলায় ভোট আজ, পার্বত্য এলাকার ২৫ উপজেলায় থাকছে সেনা সদস্য। সমকাল পত্রিকার পেছনের পাতায় আরেকটি খবর, লাশের অপেক্ষায় স্বজন, টারেন্ট একাই ঘাতক, বাংলাদেশি নিহত বেড়ে ৫। আমাদের সময় তাদের প্রধান খবর, এমপিওর অপেক্ষা শেষ হচ্ছে না শিক্ষকদের। আরেকটি খবর আছে তাদের, খাদ্যমন্ত্রীর জামাতার রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা। আমাদের সবার পিছনের পাতা আরেকটি খবর, রোহিঙ্গা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষ, আটক ১০। দৈনিক ইনকিলাব, শিশুদের দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান। আরেকটি খবর, বিশ্বে মুসলমানরা নয় শ্বেতাঙ্গরাই বড় সন্ত্রাসী, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর বোধোদয়। এবার অস্ট্রেলিয়ার মসজিদে হামলা। সময়ের আলো, আতঙ্ক কাটাতে পরিবারের সান্নিধ্যে ক্রিকেটাররা। টুঙ্গিপাড়ায় জাতীয় শিশু দিবসে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষ ভালো থাকলেই সবচেয়ে বড় প্রাপ্তি। আরেকটি খবর, আবারও সিদ্ধান্ত পাল্টিয়ে ভিপি নূরের পুনর্নির্বাচনের দাবি, প্রভোস্ট কমিটির সভা আজ। জয় দিন, ভোটে নেই ভোটের আমেজ, বহিষ্কারের বিকল্প ভাবছে বিএনপি। এটি উপজেলা নির্বাচন কেন্দ্রিক একটি খবর। আর একটি, খাদ্যমন্ত্রীর জামাতার রহস্যজনক মৃত্যু। মানব জমিন, মুসলিমদের মন জয় করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। নিউজিল্যান্ডে সমাহিত হবেন সামাদ হোসনে আরা, নিহত ৫ বাংলাদেশি শনাক্ত। পুনর্নির্বাচনের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি, এটি ডাকসু নির্বাচন কেন্দ্রিক একটি খবর। আমাদের হাতে সর্বশেষ পত্রিকা দি ইন্ডিপেন্ডেন্ট। তাদের প্রধান শিরোনাম হচ্ছে বা প্রধান খবর, সেকেন্ড ফেজ অফ উপজেলা ইলেকশনস টুডে, বাংলাদেশি ডেথ টোল রাইজেস টু 5। দর্শক, এই ছিল সংবাদ শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি আলোচনায়। জনাব রহমান মুস্তাফিজ, আপনিও সংবাদ শিরোনামগুলো শুনলেন। আমরা যে বিষয়টি দিয়ে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। তো এই বিষয়ে আপনার কাছ থেকে প্রথমেই শুনতে চাচ্ছি। প্রথমত হচ্ছে আমি শ্রদ্ধা জানাই যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি। বঙ্গবন্ধু জন্ম না নিলে আমি জানি না যে এভাবে কীভাবে বলা যায় এটা, যে ভাষা ভিত্তিক রাষ্ট্র, একমাত্র রাষ্ট্র বাংলাদেশ, রাইট, এই ধরনের একটি রাষ্ট্রের উদ্ভব হতো কিনা, পৃথিবীর মানচিত্রে আমরা মাথা তুলে দাঁড়াতে পারতাম কিনা। এবং আমরা দেখেছি যে জন্মের পর থেকেই যে বঙ্গবন্ধু তো আর একদিনে হননি, তার আগে জন্মের পর খোকা, সেই যে খোকা টুঙ্গিপাড়ার মধুমতি নদীর পাড়ে সেই তার শৈশব, কৈশোর এবং তার তারুণ্যের শুরুটা আমরা দেখেছি। সেই জায়গায় হচ্ছে বঙ্গবন্ধু একটু একটু করে গড়ে উঠছেন এবং সেই সময়ের মধ্যেই কিন্তু তার বন্ধু মহলে নেতৃত্বের জায়গাটা তৈরি হওয়া, পরবর্তী সময় কলেজ জীবনে এসে তার বিকাশ হওয়া, কলকাতায় গিয়ে হচ্ছে ইসলামিয়া কলেজ, এখন যেটি আমরা জানি মাওলানা আজাদ কলেজ যেটি, সেই কলেজের ছাত্র ছিলেন। সেই সময়ে তিনি আবার সাংবাদিকতার সঙ্গেও যুক্ত হয়েছিলেন, ইত্তেহাদ পত্রিকার সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন বঙ্গবন্ধু। তো পরবর্তী সময়ে ছাত্রলীগ, মুসলিম লীগ
আওয়ামী মুসলিম লীগ, সেখান থেকে অসাম্প্রদায়িক আওয়ামী লীগ, 6 দফা 11 দফা ধরে আগরতলা ষড়যন্ত্র মামলা, মুক্তিযুদ্ধের ডাক দেয়া, এই যে একটা ঘটনা পরম্পরার মধ্যে দিয়ে বড় ঘটনা, এবং ওই যে জন্ম নেওয়া 17ই মার্চ 1922-এর সেই শিশুটি হচ্ছে ধাপে ধাপে একটা পর্যায়ে উঠে আসলেন, এবং তার নেতৃত্বেই আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করলাম। এবং এই দিনটিকে কিন্তু জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। তো সেই জায়গায় ওই যে শৈশবের জায়গাটি, সেই জায়গাটি থেকেই হচ্ছে একটি সময় দেখা গেল তিনি যত বড় মাপের মানুষই হন না কেন, আমরা দেখব তার মধ্যে একটা শিশু সারল্য ছিল, কিন্তু সব সময় ছিল। এবং সেই শিশু সারল্যের জায়গা থেকেই তিনি শিশুদেরকে ভালোবাসতেন। আমার মনে আছে আমি একটা শিশু সংগঠনের সাথে যুক্ত ছিলাম অনেক দিন, এখনও আদর্শিকভাবে সেই জায়গাটা কাজ করি, যে খেলাঘরের জাতীয় সম্মেলনে উনি আসলেন স্বাধীনতার পরে, এটা 72 সালের কথা, এবং সেই জায়গায় হচ্ছে শিশুদের জন্য অনেক স্বপ্নের কথা, পরিকল্পনার কথা বললেন, এবং আমরা দেখলাম যে শিশুদের জন্য একটি অসাধারণ কাজ করেছেন, যেটা এই 2019-এর বিশ্বেও অনেক দেশে নাই। 1974 সালে তিনি একটি শিশু আইন করলেন, অসাধারণ একটি আইন, যে আইনটি ধরে পরবর্তী সময়ে বিধিমালা হয়, আইনটি অনেক ক্ষেত্রে কার্যকর হয়। পরবর্তী সময় আমরা দেখলাম যে বাংলাদেশের সেই শিশু আইন 1974, সেটিকে ধরেই পৃথিবীর আরও কয়েকটি দেশ এই ধরনের আইন করেছে। যেই আইনের সূত্র ধরেই আমরা আবার দেখলাম যে জাতিসংঘের যে শিশু অধিকার সনদ, সেই জায়গায় অনেকগুলো বিষয় আছে। 2013 সালে এসে আবার আরেকটু যুগোপযোগী করা হলো সেই আইনটি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেটি করেছেন। তো এখন কথা হচ্ছে এই যে শিশুদের নিয়ে কাজ করা, শিশুদের নিয়ে ভাবা, এবং এই শিশুরাই একদিন দেশকে নেতৃত্ব দেবে, এই যে চিন্তার জায়গাটা, এই সব কিছু মিলিয়েই পরবর্তী সময় আমরা দেখেছি যে 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হলো, এবং সেটি এখন শিশুরা আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে, নানান আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছে। এবং বঙ্গবন্ধু, আপনি নিশ্চয়ই জানেন যে বঙ্গবন্ধু বলতেন, শিশুদের সাথে মেশো, শিশুদের মতো হাসো, পৃথিবী তোমাকে ভালোবাসবে। নিশ্চয়ই। আরেকটি খবরে যেতে চাই, ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য, সেটি হলো ডাকসু নির্বাচন কেন্দ্রিক। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, নিশ্চয়ই আপনার ডাকসুতে এর 28 বছর আগে যে ডাকসুগুলো হয়েছে, এর আগে তখন আপনার ভোট দেওয়ার অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এই 28 বছর পরে যে ডাকসু নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে নির্বাচন পর্যালোচনা করতে গিয়ে নানা ধরনের বিষয় উপস্থিত হয়েছে। এটি ঠিক যে নির্বাচন পরিচালনা করতে গিয়ে কিছু ভুল ত্রুটি লক্ষ্য করা গিয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনও ব্যবস্থা নিয়েছে, এবং যারা নির্বাচিত হয়েছে শিক্ষার্থীদের ভোটে, তারা বর্তমান প্রধানমন্ত্রীর সাথে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তারা সাক্ষাৎ করেছেন। কিন্তু আজকে আমরা দেখলাম যে তারা আবার ক্লাস পরীক্ষা বর্জনের একটি ঘোষণা দিয়েছে। তাহলে আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে যে অবস্থাগুলো তৈরি হচ্ছে, শেষ কোথায়? একটু যদি আমরা পুরনো দিনের দিকে তাকাই, 82 ডাকসুর কথা আমার খুব একটা মনে নেই। জি, 89 ডাকসু নির্বাচনে আমি কর্মী হিসেবে কাজ করেছি, এবং সেটি ছিল ছাত্র সংগ্রাম পরিষদ এবং জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যে একটা তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন, যে জায়গায় সুলতান, মুস্তাক, নাসির পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করে। 90 ডাকসু নির্বাচন আরেকটু কাছ থেকে দেখার সুযোগ পেলাম, এবং সেই জায়গাতে একদিকে ছাত্রদল, ওদিকে হচ্ছে সংগ্রাম পরিষদ ভেঙে গিয়ে 9টি ছাত্র সংগঠন, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নেরা আলাদা আলাদাভাবে নির্বাচন করলো। ওই সময় নির্বাচনকে ঘিরেও আমরা দেখেছি, বিশেষ করে 89 ডাকসু নির্বাচনের পরদিন ছাত্রদল ছাত্রী মিছিলে হামলা চালায়, এবং সেই সময় কনক নামে একজন জাসদ ছাত্রলীগ কর্মী শহীদ হন। একেবারেই কনকের সেই লাশ একদম সাথে নিয়ে আমরা পরে মিছিলও করেছিলাম। তখন আর ব্যাপারটা ছিল এরকম যে একদিকে ছাত্রদল, আরেকদিকে ক্যাম্পাসে সমস্ত শিক্ষার্থী, ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ বা ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, মৈত্রী, এগুলো আর না, এই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু নির্বাচনটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়নি, নির্বাচনের আগেও না, নির্বাচনে আগের বার ছাত্রদল যখন হারলো, হামলা করেছে তারা, কিন্তু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেনি। 90-তে ছাত্রদল জিতলো, বাকিরা কিন্তু মেনে নিল, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেনি, যে আমাদের নিজেদের কোনো ত্রুটির কারণে শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দেয়নি, আমরা হেরে গেছি, কিন্তু আমরা কাজ করতে চাই। কিন্তু এবারে নির্বাচনটা দেখলাম, নির্বাচনের আগে থেকেই হচ্ছে এক ধরনের বিতর্ক তৈরি হয়ে গেল।
সভায় আলোচনা হলো, প্রস্তাব আসলো, একটি সংগঠন ছাড়া বাকি প্রত্যেকটি সংগঠন বলল যে হলে হচ্ছে ভোটটা হবে না, ভোট কেন্দ্রটা একাডেমিক ভবনে হবে। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সেটি হলো না। এবং আগে থেকেই বাম সংগঠনগুলো বলেন, কোটার পক্ষের শিক্ষার্থীদের সংগঠন বলেন বা ছাত্রলীগ বলেন, ছাত্রদল বলেন, প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই নির্বাচনটাকে বিতর্কিত করে তোলার চেষ্টা করেছে, যে তাতে ইন্ধন দিয়েছে নানান পক্ষের শিক্ষকরা। সাদা প্যানেল, নীল প্যানেল, সাদার মধ্যে ভাগ, নীলের মধ্যে ভাগ, গোলাপি প্যানেল এখন আর আগের মতো নাই, কিন্তু তাদের মানুষগুলো এখনো সক্রিয় আছে। সব দিক থেকে একই সাথে আমি বলবো যে এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য যতটা না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা ভূমিকা রেখেছে, তার চেয়ে বেশি ভূমিকা রেখেছে ফেসবুক। ফেসবুকে খুব মজার বিষয় লক্ষ্য করে দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে কোনো দিন পাও রাখেননি এমন মানুষজনও, এবং যারা জানেও না ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের জায়গাটা জানে না, এই মানুষগুলো নানানভাবে কোথায় যেন ধরে নিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনকে বিতর্কিত করতে পারলেই বুঝি সরকারকে বিব্রতকর করা যাবে, বেকায়দায় ফেলা যাবে। মানে বিষয়টি আপনি রাজনৈতিকভাবে দেখছেন? আমি তাই দেখছি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে বলা হয় সেকেন্ড পার্লামেন্ট, মিনি পার্লামেন্ট। মিনি পার্লামেন্ট। এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বলেন, স্বাধীনতার ইতিহাসে বলেন, প্রতিটি ধাপে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুর একটা বড় ভূমিকা আছে। এখান থেকে আমাদের আগামী দিনের নেতৃত্ব গড়ে ওঠে। তো সেই জায়গায় সরকারকে বিব্রত করতে গিয়ে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে বিব্রত করতে গিয়ে আগামী প্রজন্মের রাজনৈতিক নেতৃত্ব তৈরির জায়গাটাই হচ্ছে বিতর্কিত করে তোলার জন্য হচ্ছে এই কাজগুলো হয়েছে, খুব সুকৌশলে হয়েছে। তো সেই জায়গা থেকে হয় কি যে যখন একটা কথা আছে, নগরে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না, আমাদের মনোজগতে আসলে পচন ধরেছে। আমরা সব কিছুর মধ্যে নেতিবাচক জায়গাটাই খুঁজে বের করার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে হয় কি নির্বাচন নিয়েই খেলাগুলি হয়েছে। নির্বাচনের পরে আমরা দেখলাম যে নির্বাচিত ভিপি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, পরাজিত ভিপি শোভনের সাথে কোলাকুলি করেছেন, একসাথে কাজ করার অঙ্গীকার করেছেন। আজকে আবার ঘোষণা দিচ্ছেন যে পুনর্নির্বাচন চাই, এই নির্বাচন মানি না, এই নির্বাচন মানি না। এটা যেমন বলছেন, সংবাদ সম্মেলন আবার এটাও বলছেন যে যদি আমার সহযোদ্ধারা মনে করেন তাহলে আমি শপথ নেব। মানে সিদ্ধান্তের মধ্যে একটা দোদুল্যমানতা সবসময় আছে, এক জায়গায় থাকছে না। লিটন নন্দী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক, সে হচ্ছে তার হয়তো সব সিদ্ধান্তগুলো, সব কথাগুলো গ্রহণযোগ্য না, কিন্তু আজকে চমৎকার একটি কথা বলেছে। সেটি হচ্ছে নূরের প্রধানমন্ত্রীর সাথে দেয়া কথা আর আজকের সংবাদ সম্মেলনের দেয়া কথা দুটা কিন্তু সাংঘর্ষিক। বাস্তবতাই তাই। সেটি ঠিক। আপনি প্রধানমন্ত্রীর সামনে বলে আসলেন আপনি একসাথে কাজ করবেন, সহযোগিতা চান, বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো প্রধানমন্ত্রীকে জানালেন, সমাধানের আশ্বাস চাইলেন, আর পরে এসে বললেন আমি পুনর্নির্বাচন চাই। পুনর্নির্বাচন ডাকসুর ভিপি পদেও কি চান? এখানে একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে এরকম মনে করা যায় কিনা যে নূরের এই যে মন্তব্য, এক এক সময় এক এক ধরনের মন্তব্য, এই মন্তব্য কি নূরের একার না এর পেছনে কোনো চক্র অথবা গোষ্ঠী রয়েছে? অবশ্যই পিছনে কেউ না কেউ আছে, নয়তো হচ্ছে এই ধরনের সাহস দেখানোর কথা না তার, যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আসলো, কাজ করার অঙ্গীকার করে আসলো, তারপরে হচ্ছে এসে আবার আজকে সংবাদ সম্মেলন করে এ ধরনের কথা বলবে। এটা হওয়ার কথা না যদি পিছন থেকে কেউ ইন্ধন না দিয়ে থাকে, এবং তার এই ম্যাচুরিটিও থাকার কথা না। রাইট। এবং এর সাথে এটিও কিন্তু ঠিক, এবং নিশ্চয়ই আপনি এভাবে ভাবছেন যে রাজনৈতিক আদর্শ অনুযায়ী কিন্তু এখন এই ডাকসু নির্বাচনকে সবাই বিবেচনা করছে। অর্থাৎ যারা মানে আওয়ামী, একদম যদি আমরা স্পষ্ট করে বলি যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা সম্পৃক্ত তারা একভাবে দেখছেন, যারা এর বাইরে যারা রয়েছেন তারা কিন্তু এই নির্বাচনকে আরেকভাবে দেখছেন। কিন্তু নির্বাচনের যে প্রকৃত চিত্র, সেই চিত্রর কথা কিন্তু খুব কম লোকই বলছে, যেমন আপনি সার্বিকভাবে যে বিষয়গুলো বলছিলেন। তো আসলে আমাদের এই শেষটি কোথায় হতে পারে? হয় কি, লিটনের নূরের হচ্ছে আদর্শিক জায়গাটাই তো স্পষ্ট না। আমরা পত্রিকায় বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, কখনো জানছি যে সে ছাত্রলীগ করতো, কখনো আবার দেখছি আমাদের বলেছে কোটা বিরোধী যে আন্দোলনটা
মূলত এই আন্দোলনটা শুরু হয়েছিল মুক্তিযোদ্ধাদের হেয় করার জন্যে, মুক্তিযুদ্ধকে হেয় করার জন্যে, এবং এই আন্দোলনটা শুরু করেছিল জামাত শিবির। সেই আন্দোলনটা ভিন্ন ফর্মে 2018-তে তারা নিয়ে আসলো, সেই জায়গায় অন্যরাও এসে যুক্ত হলো, সাধারণ শিক্ষার্থীদের তারা বিভ্রান্ত করলো, করে এই ধরনের একটি আন্দোলন করলো। এই আন্দোলনে নূরের পিছনের শক্তি কারা ছিল আমরা সবাই জানি, অবশ্যই তারা স্বাধীনতা বিরোধী। তবে এটিও তো ঠিক যে রহমান মুস্তাফিজ, যে সেটি এই আন্দোলন করেই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মন সে জয় করতে পেরেছে। মন জয় করা বলতে বুঝেছে ভোট পেয়েছে, ফর্মটা চেঞ্জ করেছে, ফর্ম চেঞ্জ করেছে, সেটার মধ্যে এখন হচ্ছে তার আদর্শের জায়গাটা আসলে কোথায়, মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে, এটা কিন্তু স্পষ্ট না। কখন তার পিছনে কে থাকছে দেখছি না। সে হচ্ছে, আমরা জানি কোটা আন্দোলনের সময় জামাত শিবিরের সে সমর্থনটা নিয়েছে, আবার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকেও সে সহযোগিতা চাইছে। মানে অবস্থা অনুযায়ী আচরণ করছে, বিষয়টা এরকম অবস্থা এবং পরিবেশ অনুযায়ী সে আচরণ করছে। আমি আসলে আমার সীমাবদ্ধতা প্রকাশ করছি সরাসরি, যে নূরকে আসলে আমি বুঝতে পারি না, তার আদর্শিক জায়গাটা আমি এখনো ক্লিয়ার না। ওকে, আরেকটি নির্বাচনের কথা আমরা আলোচনা করতে চাই, সেটি উপজেলা নির্বাচন। দ্বিতীয় ধাপের 116 উপজেলায় ভোট গ্রহণ হবে এবং সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে একটি বড় রাজনৈতিক দল, যারা তাদের ভাষ্য অনুযায়ী যদি আমরা বলি, যারা পরপর 3 বার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তারা এই নির্বাচন বয়কট করেছে। কিন্তু তাদের তৃণমূলের যে নেতাকর্মী, তারা কিন্তু এই নির্বাচনে আগ্রহ পোষণ করেছে, কোনো কোনো জায়গায় তারা প্রার্থী হয়েছে। তো এই একটি রাজনৈতিক দল যদি নির্বাচন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখে, তাহলে সামগ্রিকভাবে দেশের গণতন্ত্র এবং তৃণমূলের যে রাজনীতি, মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর এবং নির্বাচনের যে ভূমিকা, সেই জায়গাটি তো প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আজকে ভোর হলেই হচ্ছে নির্বাচন, সেই নির্বাচন আমার মনে হয় না খুব আমাদের যে নির্বাচনের অভিজ্ঞতা, যে উৎসব মুখর পরিবেশে ভোট, বিশেষ করে তৃণমূল পর্যায়ে, সেটি হবে না আমার ধারণা। 116টা উপজেলা নির্বাচন দ্বিতীয় দফায়, এর মধ্যে হচ্ছে আপনার 6টি আবার উপজেলা নির্বাচন হবে না। 6 জন চেয়ারম্যান এবং 12 জন ভাইস চেয়ারম্যান ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। এখন হয় কি, বিএনপি যে নির্বাচন করবে না, এটা খুবই স্বাভাবিক। জাতীয় নির্বাচন এবার আসতে হয়েছে তাদের নিবন্ধন টিকিয়ে রাখার জন্যে। প্রথমত, স্থানীয় নির্বাচনে গিয়ে আপনার স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে যেটা হয়, আপনার কি মনে আছে 2013-14 সালের দিকের কথা? ভোট কেন্দ্র 500-র মতো স্কুল পুড়িয়ে দিল যেন ভোট হতে না পারে। এর ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? সরাসরি ওই গ্রামের মানুষেরা, উপজেলার মানুষেরা। রাইট। গরুর ট্রাক পুড়িয়ে দিয়েছে, 9টি গরু, নিরীহ প্রাণী পুড়িয়ে ফেললো, বাবার সামনে ছেলেকে পুড়িয়ে ফেললো, পেট্রোল বোমা। এই যে জঙ্গিবাদ, সন্ত্রাস, আগুন সন্ত্রাস, এই সব কিছু মিলিয়ে মানুষ, আমরা হ্যাঁ বলতে পারেন যে অনেক কিছুই খুব দ্রুত ভুলে যাই, কিন্তু যেই পরিবারের একজন মানুষ মারা গেছে বা পাশের বাড়ির মানুষটি মারা গেছে আগুনে পুড়ে ওই পেট্রোল বোমায়, তারা ভুলবে কি করে? দ্রুত ভুলে যায়, এটাও এক ধরনের রাজনীতি কিনা? দ্রুত ভুলে যাই অনেক কিছু, কিন্তু যখন আপনার ঘরে হচ্ছে আঘাতটা এসছে, যারা ভিকটিম হয়েছে, বাবা মারা গেছে সন্তানের চোখের সামনে, বা বার্ন ইউনিটের ওই সময় ছবিগুলো আমরা দেখেছি, তো সেই জায়গায় মানুষ এগুলো ভুলবে কি করে? একই সাথে হচ্ছে এই যে গত 10 বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড, দৃশ্যমান কর্মকাণ্ড, সেই দৃশ্যমান কর্মকাণ্ডের বিপরীতে বিএনপির কি এখন মানুষের কাছে যাওয়ার কোনো জায়গা আছে? বলেছিল পদ্মা সেতু হবে না, বলেছিল মেট্রো রেল হবে না, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে যে স্যাটেলাইটটা হয়েছে, এবং আমরা জানি এই সামনেই হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি টেলিভিশন চ্যানেল সেই স্যাটেলাইট ব্যবহার করতে শুরু করবে। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে বিএনপি এখন ইমেজ সংকটে ভুগছে এবং রাজনৈতিক দেউলিয়াত্বর জায়গায় তারা পৌঁছে গেছে। এমনকি আপনি দেখেন যে প্রতিদিন 11টা থেকে 11:30টার মধ্যে নয়াপল্টন অফিসে একটা ব্রিফিং হবে, এবং ব্রিফিংটা কে দিচ্ছেন? যিনি রাজপথে নামেন না, যিনি কর্মীদের কাছে যান না। তার কথা শুনে কেন হচ্ছে উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা মাঠে নামবে? আমরা এও দেখেছি, নতুন করে যেটা আজকে বলা হয়েছে যে মির্জা ফখরুলও বলেছেন, অন্যান্য নেতারাও বলছেন, তৃণমূল পর্যায়ের কেউ যদি নির্বাচনে যায় ব্যবস্থা নেওয়া হবে না। তারা আবার বিকল্প ব্যবস্থা, বহিষ্কারের বিকল্প ভাবছে না, ব্যবস্থা নেওয়া হবে, বহিষ্কার করবে না, কিন্তু বহিষ্কারের বিকল্প ব্যবস্থা। এর অর্থটা কি দাঁড়াচ্ছে? তার অর্থ দাঁড়াচ্ছে তারা নমনীয় হবে,
যদি কোনো প্রার্থী জিতে যান তার ব্যক্তিগত ইমেজ দিয়ে, জনপ্রিয়তা দিয়ে, তাকে তারা দলে রাখবেন। রাইট, কিন্তু এটি আমরা একটু আপনি কিভাবে দেখেন সেটিও জানতে চাই। সেটি হলো অনেক জায়গায় কিন্তু আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ, তো সেটি নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী সেটি ঠিক আছে যে কেউ প্রার্থী হতে পারে, বড় রাজনৈতিক দলে গ্রুপিং থাকতে পারে, কিন্তু আমরা গণতন্ত্রের জায়গা থেকে যদি বিষয়টিকে বিচার করি তাহলে এই বিষয়টি আসলে কিভাবে দেখা যায়? আচ্ছা, এটা হচ্ছে যে দলীয় গণতান্ত্রিক কেন্দ্রিকতার অভাব, যে দল একজনকে মনোনয়ন দিল, আমি সেই মনোনয়নটা মানলাম না, আমি বিদ্রোহী প্রার্থী হয়ে গেলাম, এটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের জায়গা। সেই জায়গাটা আমার মনে হয় আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কারোই আসলে ছাড় দেওয়া উচিত না। কিন্তু নির্বাচনটা যেখানে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ, সেখানে একই দলের মধ্যে ওই যে একজন বিদ্রোহী, দুজনই তো আর নৌকা পাচ্ছেন না, নৌকা পাচ্ছেন না, কিন্তু আদর্শের জায়গাটা তো এক, আদর্শের জায়গায় এক। আবার উল্টোটাও হতে পারে, সবাই কি মানে একটা কথা আজকে আমরা এক জায়গায় আলাপ করছিলাম যে ব্যাপারটা এরকম যে আওয়ামী লীগ আসলে নতুন করে হওয়া যায় না, আওয়ামী লীগটা হতে হয় জন্মগতভাবে। জন্মগতভাবে কেন? আদর্শের জায়গা, আপনার রক্তের মধ্যে মুক্তিযুদ্ধের কথা থাকতে হবে, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আপনার আস্থা রাখতে হবে, এই জায়গাগুলো আপনাকে পারিবারিকভাবেই হচ্ছে ধারণ করতে হবে। না হলে আপনি আওয়ামী লীগ আর হতে পারবেন না। আপনি যেটা হতে পারবেন ওই যে হাইব্রিড, কাউয়া, এরকম অনেকগুলো শব্দ আমাদের যোগ হয়েছে রাজনীতিতে, আপনি সেটা হতে পারবেন। সেটি রাজনীতিবিদরাই বলেছেন এবং দলের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে। এখন হচ্ছে যে দলের মধ্যে বিদ্রোহী প্রার্থী থাকতেই পারেন, তবে না থাকাটা ভালো। কিন্তু আমি বলবো যে উচিত ছিল অন্যদেরকে নির্বাচনে আরো আগ্রহী করে নিয়ে আসা, সেই জায়গাটা হয়তো রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে। রাইট, আরেকটি খবরে আসতে চাই, হয়তো এটা দিয়ে আমরা শেষ করব। সেটি হচ্ছে নিউজিল্যান্ডের যে ঘটনাটি ঘটেছে, আমরা শুরু থেকে এই ঘটনার নিন্দা জানিয়েছি, যারা নিহত আহত হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানিয়েছি। কিন্তু আজকে আমরা দেখলাম যে অস্ট্রেলিয়ার মসজিদে আবার হামলা হয়েছে, এবং একটি পত্রিকা আমরা দেখলাম যে বিশ্বে মুসলমানরা নয়, শ্বেতাঙ্গরাই বড় সন্ত্রাসী। তাহলে এতদিন ধরে মুসলিমদের প্রতি যে মনোভাব লালন করা হয়েছিল সেটি ভুল ছিল? এই যে জঙ্গি হামলা বলেন বা সন্ত্রাসী হামলা বলেন, যা কিছুই বলেন, এর পিছনে আসলে ধর্ম, রাজনীতি এগুলো কাজ করে না। কাজ করে হচ্ছে ব্যবসা। আমার অস্ত্র বিক্রি হবে, আমার কি বলে গোলাবারুদ বিক্রি হবে, আমার হাতে একজন সরকার প্রধান চলে আসবে, তাকে নিয়ন্ত্রণ করতে পারবো। এই অর্থনৈতিক জায়গাটা হচ্ছে বড় বিষয়, মানে বাণিজ্য এবং আধিপত্য, বাণিজ্য এবং আধিপত্য, এবং সেই জায়গায় রাজনীতিকে যুক্ত করে ফেলা, ধর্মকে যুক্ত করে ফেলা। আমাদের শোলাকিয়া হামলা হয়েছে, ভারতের তাজ হোটেলে হামলা হয়েছে, শ্রীলঙ্কান খেলোয়াড়দের উপর হামলা হলো, এবার নিউজিল্যান্ডে হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়রা অল্পের জন্য বেঁচে গেলেন। এবং আজকে তামিম যেটা বলছে বিবিসির কাছে যে 30 সেকেন্ডের জন্য বেঁচে গেছে। একজন আহত মহিলা নির্দেশ দিয়েছে বলা যায়, বা আকুতি জানিয়েছে, তোমরা যেও না, তার কথা শুনে ফিরেছে, নয়তো আমাদের ক্রিকেট টিমের অধিকাংশ খেলোয়াড় হয়তো আজকে মারা যেত। তবে এই জায়গায় হচ্ছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন খুব দ্রুত, খুব ভালো পদক্ষেপ নিয়েছে। এই হামলাটা হচ্ছে মূলত মুসলমান অভিবাসীদের বিরুদ্ধে কিন্তু, রাইট। এবং এই জায়গায় আবার এই হামলাকারীকে আটকানোর ক্ষেত্রে একটা সাহসী ভূমিকা রেখেছেন আরেকজন অভিবাসী, আপনার আফগানিস্তানের আব্দুল আজিজ। এই ব্রেন্টন যখন হচ্ছে তার একটা রাইফেল ফেলে দেয়, দিয়ে আরেকটার জন্য গাড়িতে ওঠে, তখন হচ্ছে ওই ফেলে দেওয়া রাইফেলটাই হচ্ছে আজিজ নেয়, নিয়ে হচ্ছে ধাওয়া করে, এবং যখন বোঝে যে ওর মধ্যে গুলি নেই, সে তখন ওটা ছুঁড়ে মারে, এবং তখন ব্রেন্টন হচ্ছে ভয় পেয়ে পালিয়ে যায়, গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, এবং হচ্ছে ওই যে দুজন পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। সে হয়তো উগ্র ধর্মীয় মানসিকতার জায়গা থেকে করেছে। জঙ্গি মানেই কিন্তু মুসলমান না, খ্রিস্টান হতে পারে। ইহুদিদের কথা আসলে বলার অপেক্ষা রাখে না, যে সারা পৃথিবীর ইহুদিদেরকে হচ্ছে একটা জায়গায় আশ্রয় দেয়া হলো, পশ্চিম তীর গাজায়। সেই জায়গায় এই ইহুদিরা করলো কি, যাদের জায়গায় আশ্রয় দেওয়া হলো, ওই প্যালেস্টাইনিরা এখন উদ্বাস্তু। মুসলমানদের উপরে জায়গায় ইহুদিরা নিয়মিত হচ্ছে হামলা চালাচ্ছে, নির্যাতন করছে, হত্যা করছে। খ্রিস্টানদের মধ্যেও এই যে ব্রেন্টনের ব্যাপার ছাড়াও আপনার ইংল্যান্ডের হচ্ছে রেল স্টেশনে বোমা হামলা, এর আগে অস্ট্রেলিয়ায় হামলা হয়েছে।
খুব সংক্ষেপে 30 সেকেন্ডে যদি এর সমাধানের কোনো নির্দেশনা আপনি সমাধানের বলেন। জায়গা হচ্ছে, তার আগে আমি একটু বলি যে আমাদের প্রধানমন্ত্রী বলেছে বাংলাদেশের খেলোয়াড়রা এরপরে হচ্ছে কোথাও যদি যায় তার আগে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, নিরাপত্তার এই আর সমাধানটা হচ্ছে মানবিক মানুষ গড়ে তোলা, একেবারেই এই আন্দোলন শিশু আন্দোলন থেকে, শিশুদের এবং থেকে এই আন্দোলন সমগ্র বিশ্বে ছড়িয়ে ছড়িয়ে পড়ুক দেয়া। এই প্রত্যাশা এবং রেখে আমরা বাংলাদেশের জায়গায় রোল মডেল হতে পারে। রাইট, আমরা শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ। দর্শক, আজ পত্রিকা অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই, এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ পত্রিকা অনুষ্ঠানটি শুক্র থেকে বুধবার রাত 1:30 সম্প্রচার হয়। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং RTVর সাথেই থাকুন।